নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে নাগরিকত্ব বিষয়ে আপনাদের কয়েকটা কথা বলবো। ঠিক এই ভিডিওটার আগের ভিডিওতে আমি বলেছি যে পশ্চিম পাকিস্তান থেকে 8-10 বছর আগে বেশ কিছু মানুষ, বেশ কিছু হিন্দু পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন। দিল্লি এবং তার আশপাশ অঞ্চলে যমুনার ধার দিয়ে তাদের ক্যাম্প করে রাখা হয়েছিল। অনেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটে গেছিলেন, কাজকর্ম করে খাচ্ছিলেন। যেটাকে আপনারা ওই 31,313 জনের যে কথাটা আমরা বহুবার আলোচনা করেছি, জেপিসি রিপোর্টে যে উল্লেখটা ছিল, যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসেছিলেন, পরে এখানে লং টার্ম ভিসা করেছেন, নাগরিকত্বের জন্য দরখাস্ত করেছেন, এই সব লোকের মধ্যকার 800 হিন্দু তাদের পাকিস্তানে ফিরে যেতে হয়েছে। কারণ তারা ওই আবেদন করেও, চেষ্টা চরিত্র করেও 5-7 বছর, 8 বছর, 10 বছর ভারতবর্ষের নাগরিকত্ব পাননি। মূলত প্রশাসনিক সমস্যায়, কাগজপত্রের সমস্যায় তারা নাগরিকত্ব পাননি এবং তাদের ফিরে যেতে হয়েছে। আমার এখানে যেটা জোর দিয়ে বলার, এটা তো আমি আগের ভিডিও বলেছি ইত্যাদি, এই ভিডিওটাতে যে জায়গাটা আপনাদের একটু বোঝবার জন্য বলছি, সেটা হলো ফিরে যেতে হলো কেন। তারা তো ভারতবর্ষের থেকে যেতে পারতেন লুকিয়ে এদিক ওদিক করে, যেমন ভাবে আমাদের পশ্চিমবাংলায়, আসামে, বিহারে, আগরতলা, ত্রিপুরায় এদিকে আছেন না। তাদের লুকাবার কোনো পথ ছিল না। কারণ তারা আবেদন করেছেন। যখন আবেদন করেছেন তখন তাদের বলতে হয়েছে তারা ভারতে কোথায় বসবাস করেন, সমস্ত পার্টিকুলার্স দিতে হয়েছে, এবং সেই সাথে পাকিস্তানেও কোথায় তার বাড়ি, ঠিকানা, এগুলো দিতে হয়েছে। যে কারণে যখন শেষ পর্যন্ত নাগরিকত্ব পেলেন না, এখানে লুকিয়ে থেকে যাবেন, এইটা আর করতে পারেননি। কার 19-এ যারা আবেদন করতে চাইছেন তারা এটা মাথায় রাখবেন, আবেদন এখন অব্দি যতগুলো মঞ্জুর হয়েছে, অল্প সংখ্যক মঞ্জুর হয়েছে, মানে অল্প মানে কি, প্রায় আঙুলে গোনা একটা সংখ্যা মঞ্জুর হয়েছে, কিন্তু না মঞ্জুরের সংখ্যা বেশি। মানে এক বাড়ি থেকে 5 জন করেছেন, 1 জন পেয়েছেন। এইরকম হচ্ছে প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে হয়েছে, প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে হয়েছে। একই পরিবারের 5 জন আবেদন করেছেন, 5 জনই পেয়েছেন, এটা একটা পরিবারে হয়নি। 20-50টা পরিবার যারা পেয়েছেন তাদের ওই পরিবারে 1 জন করে হয়েছে। ফলে এইটা একটু মাথায় রাখবেন। এই ভিডিওটা শুরু করার আগে এই জন্যই কথাটা বলে নিলাম। আমি ওই যে লুকোতে পারিনি, এই কথাটা আগের ভিডিওটার মধ্যে বলতে ভুলে গেছিলাম, সেটা এই ভিডিওর শুরুতে আমি বলে দিলাম। আমি আপনাদের এখন যেটা বলবো সেটা হলো যে এই যে কা নিয়ে, মানে নো এনআরসি একটা মুভমেন্ট হয়েছিল, জানেন, বড় মুভমেন্ট হয়েছিল সারা দেশ জুড়ে, তাই না? তার মধ্যে ওই দিল্লিতে শাহিনবাগে, যেটা তো দেশের মধ্যে কেন, দেশের বাইরেও এটা প্রচার হয়েছিল। তারপর আমাদের এখানে পাকসার কাছে হয়েছিল, ট্রেন পড়েছিল, কলকাতায় বড় বড় সমাবেশ হয়েছে, এগুলো হয়েছিল। আমি এই যে আন্দোলন, মানুষের এই যে আন্দোলন, আমি আন্দোলনটাকে ছোট করছি না, কিন্তু তার যে দাবি, লক্ষ্য, উদ্দেশ্য, সেইটা যে তারা তাদের বিপথে পরিচালিত করেছিল একটা শক্তি, এইটা আমি বলতে চেয়েছি। এবং এই যে বিপথে পরিচালিত করছে, এটা আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি থেকে বারবার বলেছি ভুল হচ্ছে। নৌকা নিয়ে ও নো এনার্জি এই মুভমেন্ট হতে পারে না। ওই যে কথা বলা হচ্ছে যে 6টা সম্প্রদায় কেন, মুসলমানরা নেই কেন,
সেটা সংবিধানের কি হওয়া উচিত উচিত না সেটা নিয়ে তো তর্ক বিতর্ক হতেই পারে, যে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র নষ্ট হলো কি হলো না এই প্রশ্নে বিতর্ক হতেই পারে, পক্ষে বিপক্ষে যুক্তি আছে, আমি মানছি এটা। কিন্তু তবু বলেছিলাম যে ওই প্রশ্ন তুললে কিন্তু বিজেপির সুবিধা হবে। আন্দোলন যারা করছেন তারা সব বিজেপি বিরোধী, কিন্তু আমি বলেছিলাম এটা বিজেপির সুবিধা হবে, কারণ সেক্ষেত্রে বিজেপি বলবে দেখো তৈরি করে আমি আপনাদের মুসলিম হিন্দুদের নাগরিকত্ব দিতে চাইছি। এই যে কিছু রাজনৈতিক দল, এই তৃণমূল কংগ্রেস সিপিএম তারা তো ছিল ওই লোকানো এনআরসি মুভমেন্টের পিছনে, এরা এবং মুসলমানরা অনেকটা রাস্তায় নেমেছিলেন যে এই সব বিরোধীরা এবং মুসলমানরা আজকে তোমাদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছে, এই করে বিজেপি ফায়দাটা লুটবে। আলটিমেটলি কিন্তু ক্ষতি হবে উদ্বাস্তুদের আর লাভ হবে বিজেপির, আর কারোরই কিছু হবে না। আর তাই হয়েছে, আপনারা কথাটা একটু বিচার করে দেখবেন। আর ঠিক সেই আশঙ্কা আমার আবার মনে হচ্ছে, আমি কিন্তু সেই আশঙ্কাই আবার করছি। এই যে বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে, দেখবেন 21শে জুলাইয়ের এই যে মঞ্চ সেখান থেকেও সেটা বলছে, কি বলেছে, বাঙালিরা আক্রান্ত, এই যে কথাটা হচ্ছে, বাঙালিদের বহিষ্কার করা হচ্ছে, এই যে কথাটা হচ্ছে। আর উল্টো দিকে শুভেন্দু বাবুরা, মোদী সাহেব দুর্গাপুরে এসে যা বলেছেন, তারাও যেটা বলছে, এই দুইয়ের মধ্যে কিন্তু আসলে মধ্যেখানে উদ্বাস্তুদের কোনো লাভ হবে না। আমি এই কথাটাই আপনাদের বলতে চাইছি। সেইটা বলবার জন্য আমি দুই একটা ইনফরমেশন আপনাদের দিই। সবাই তো খবরের কাগজগুলোও আপনারা খুঁটিয়ে পড়েন না, ওই খবরের কাগজ সবাই যেমন পড়ি আমরা তেমনি ভাবেই পড়ে যাই। আমি দুই চারটে শব্দ একটুখানি আপনাকে বলি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই একটা কথা উল্লেখ করি। একটা কথা বলেছেন, আমি যেটা ধরি সেটা সহজে ছাড়ি না বলে তিনি বলেছেন নন্দীগ্রাম সিঙ্গুর। কি হয়েছে সিঙ্গুরে? আজকে তো প্রমাণ হয়ে গেছে যে তিনি যেটা ধরেন সেটা ছাড়েন না, শেষ করেই ছাড়েন। শেষ মানে সর্বনাশ করেই ছাড়েন। আমি এই জায়গা থেকে এই কথা আমার মনে হচ্ছে যে এটা বোধহয় আবার উদ্বাস্তুদের একটা সর্বনাশ করার একটা কথা, এবং তিনি সহজে ছাড়বেন না সেটাও কিন্তু বলেছেন। তিনি কি বলছেন, কিন্তু বাংলা ভাষার উপর এই সন্ত্রাস কেন? কি কথা? বাংলা ভাষার উপর এই সন্ত্রাস কেন? আপনারা বাংলাটা বেশি বেশি বলুন। আজ থেকে শুরু হলো আন্দোলন, 21শে মঞ্চ থেকে বলছেন, আজ থেকে শুরু হলো আন্দোলন, চলবে আগামী ভোটের ফল বেরোনো পর্যন্ত। আগামী ভোটের ফল বেরোনো পর্যন্ত তার এই লড়াই চলবে। এবং তিনি সেখানে এই যে পরিযায়ী শ্রমিকের যে সমস্যা, এই সমস্যাটাতে গুরুত্ব দিচ্ছেন ভাষার উপরে, নাগরিকত্বের উপরে নয়। ফলে এই যে ভাষার উপরে গুরুত্ব, বাঙালি অস্মিতা যেটা বলছেন, এই জোয়ারে কিন্তু ভেসে যাবে উদ্বাস্তুদের সমস্যা। আপনারা এইটা থেকে কিন্তু সাবধান থাকুন। আমার কথাটা আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে, কিন্তু এইটা আপনাকে বুঝতে হবে। ধরুন আমি বলছি মহারাষ্ট্রে প্রচুর সংখ্যায় বাঙালি আছে, প্রচুর বাঙালি আছে। পরিযায়ী শ্রমিক যে কজন কাজ করতে গেছেন তার 10 গুণ বেশি বাঙালি মহারাষ্ট্রে বাস করেন। তাদের উপর আক্রমণ হয় না, হবে না। কাদের উপর আক্রমণ হচ্ছে? আক্রমণ হচ্ছে যারা এই যে ছোটখাটো কাজ করেন, যারা মুসলমান মানে মিয়া, দলিত মানে ইতর হিন্দু যারা,
যাদের হিন্দুরা একটা সময় পর্যন্ত এমনকি ওই জনগণনায় হিন্দুদের মধ্যে নাম পর্যন্ত লিখতে দেয়নি, 1931 সালের আগে পর্যন্ত দেয়নি, বলেছেন ওদের নাম যদি ভোটার তালিকায় হিন্দুদের মধ্যে থাকে আমাদের জাত চলে যায়। এই যে হিন্দু, এই যে বাঙালি, তারা কিন্তু কোথাও আক্রান্ত হচ্ছেন না, দিল্লিতেও না, রাজস্থানেও নয়, উড়িষ্যায়ও নয়, মহারাষ্ট্রেও নয়। কিন্তু যেটা নির্বাচন নিয়ে মানে 26 বলেছেন তো নির্বাচন পর্যন্ত লড়াই হবে, তারপরে আর তৃণমূল করবে না, সেটা কিন্তু বাঙালি অস্মিতার কথা তুলছেন ভোটে জেতার জন্য, নাগরিকত্বের সমস্যা নয়। আর আমার মনে হয় আপনারা প্রত্যেকে আপনার সাথে আমার সাথে একমত হবেন যে আজকে বাংলার বাইরে আজকের যে সমস্যা তার কিন্তু সূচনা হচ্ছে নাগরিকত্ব নিয়ে, বাংলাদেশি নিয়ে। বাংলাদেশি মানে হচ্ছে নাগরিকত্বের প্রশ্ন নিয়ে সেই জায়গাটা হারিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু শুরু হয়েছে। ভাষা তো পরে, আগে হচ্ছে নাগরিকত্বের প্রশ্ন, হিন্দু মুসলিম প্রশ্ন, বাঙালি নয় হিন্দু মুসলিম প্রশ্ন। ফলে এই হিন্দু মুসলিম প্রশ্নটায় যেভাবে আক্রমণ হচ্ছে এবং এই যে দলিতদের নাগরিকত্বের প্রশ্ন, মুসলমানদের নাগরিকত্বের প্রশ্নের যে আক্রমণ হচ্ছে, এই ব্যাপারটা একটু খেয়াল করুন। এইটা একটুখানি বললাম। আর বলছি এর পাশাপাশি মোদী কি বলে গেছেন দুর্গাপুরে, আমি আরেকবার পড়ে শোনাই। মোদী বলে গেছেন, কোট আনকোট করে লিখেছে আনন্দবাজার, মা দুর্গার মাটি থেকে আমি বলে যেতে চাই, যারা ভারতের নাগরিক নয়, যারা অনুপ্রবেশ করে এসেছে, তাদের বিরুদ্ধে ভারতের সংবিধান মেনে ন্যায়সম্মত পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হবে। বানিয়ে বলছি না, একথা দুর্গাপুরে দুদিন আগে বলেছেন। এর মধ্যে একবারও বলেননি হিন্দু যারা দেশভাগের কারণে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেব, এই কথা একবারও বলেননি। এই প্রথম দুর্গাপুরে তাদের আমরা তাড়িয়ে দেব এই কথা বললেন। আর এ পর্যন্ত যত মিটিং করেছেন গত 11 বছরে তিনি বলেছেন হিন্দু যারা এসেছেন তাদের আমরা নাগরিকত্ব দেব। পাকিস্তানের ব্যাপারটা দেখেছেন, 800 জনকে ফেরত যেতে হলো। আর এইখানে কিন্তু সেই পর্ব শুরু করলো। তারই সুর টেনে, মানে ধুয়ো বলে না, সেই ধুয়ো টেনে এখানে কি বলছে শ্রমিক ভট্টাচার্য, একবার না আরো এর আগে বলেছেন, আজকের আনন্দবাজারটাই বলছি কি বলেছেন, আজকেরই আনন্দবাজার মনে হয় 22শে জুলাই, উনি বলছেন কোট আনকোট করে লিখেছে আনন্দবাজার, বাংলাদেশে সকলেই বাংলায় কথা বলেন, তাহলে সবাইকে ভারতের নাগরিক করে দিতে হবে। তৃণমূল ভুয়ো আধার কার্ড বানিয়ে ভোটার তালিকায় নাম তুলিয়ে দিয়ে অনুপ্রবেশকারীদের ভোটার বানাতে চাইছে। কথাটা মানে কি? মানে আছে আপনি হিন্দু হন আর যেই হন, বেশিরভাগটাই হিন্দু, ভোটার তালিকায় আপনার নাম উঠেছে, ওটা নাম উঠেছে মানে আপনি ভারতীয় হয়ে গেলেন। শ্রমিক ভট্টাচার্য সেটা মানছেন না। আধার কার্ড পেয়েছেন মানে আপনি অনেক কিছু পেয়ে গেছেন, এইটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য মানছেন না, পরিষ্কার করে বলে দিয়েছেন। আপনারা এগুলো একটু লক্ষ্য করুন। এই যে জায়গাটা, এই জায়গাটা আজকে আপনাকে আমাকে একটু বুঝতে হবে। এইটা না বুঝে শুধু এমনি এমনি বললে হবে না। হিন্দু হলেই যদি এখানে নাগরিকত্ব পাওয়া যায়, তাহলে এই যে এইটা দেখছেন, এটা আমরা বের করেছি, ছোট্ট একটা বুকলেট বের করেছি। কবে বের করেছি? এই যে 2024 সালে যখন K-19 রুলস বেরোলো, এটা হলো উদ্বাস্তুদের নাগরিকত্ব, K-19 এবং তার বিধি মানে রুলস।
তা এইটা করতে হলো কেন? 19 সালে আইন হয়েছে, 5 বছর বসে থাকতে হয়েছে বিধির জন্য, রুলসের জন্য। এই রুলস যদি কোনো মূল্য না থাকে, মোদী বলে দিলেন, অমিত শাহ বলে দিলেন, হয়ে যাবে। ওই আমলারা করেছে, ওই তো হিন্দুরা 800 জন ফেরত যেতে হলো। কোনো আমলা সই করতে চায়নি। আর সিটিজেনশিপ সার্টিফিকেটে মোদীর সই করার এখতিয়ার নেই, অমিত শাহর এখতিয়ার নেই, শুভেন্দু অধিকারীর এখতিয়ার নেই, সুকান্ত বাবুরও এখতিয়ার নেই, মমতা বন্দ্যোপাধ্যায়েরও এখতিয়ার নেই। সই করবে অফিসাররা, যারা চাকরি করেন। তারা বলবে বিধিতে এই আছে, রুলস এইটা বলেছে, এইটা না হলে আমরা পারবো না, কাগজপত্র তোমাকে রেডি করতে হবে। আর মোদী সরকারের সেক্রেটারিরা বলেছিলেন জেপিসিতে যে কাগজপত্রগুলো ভুয়ো না ঠিক সেটা কিন্তু আমরা তদন্ত করব। যা কিছু একটা দিয়ে দিলাম আর হয়ে গেল, এটা আমাদের ভারতের অ্যাডমিনিস্ট্রেশন এভাবে চলে না। ফলে এই জায়গাগুলো একটু মাথায় রাখুন। আর এই আইনসম্মত ভাবে বের করে দেওয়ার কথা বলছেন যারা অনুপ্রবেশকারী। কে বলছেন? এলেবেলে লোক নন, মোদী। তা এইটা তো দেখতে পাচ্ছেন, দেখেছেন তো? এটা সিটিজেনশিপ পুরোটা এই বইটাতে লেখা আছে। তাতে বলেছে, ওই যে বলছে অনুপ্রবেশকারী হলে বের করে দেবো, বলেছে না? তো অনুপ্রবেশকারী কারা সেটা এখানে বলে দেয়নি। বলেছে ইংরেজিতে কি লিখেছে শুনুন, ইল্লিগাল means a foreigner who has entered into India without a valid travel document। একদম পরিষ্কার বলে দিয়েছে। 2(b) সেকশনটা পুরোটা পড়বেন, পুরোটা আমি পড়ছি না। তাহলে বিনা পাসপোর্টে যারা ঢুকেছে, এই আইন কিন্তু বিজেপি করেছে, বিজেপির আমলে হয়েছে। 2003 সালে অটল বিহারী বাজপেয়ী ছিলেন। বলছে যে কোনো বিদেশি বিনা পাসপোর্টে ভারতে ঢুকেছে তিনি অনুপ্রবেশকারী। এটা কে করেছিল? বিজেপি। কত সালে? 2003 সালে। লড়াই শুরু হলো, উদ্বাস্তুরা মতুয়ারা লড়াই করেছে। নৌকা নৌএনআরসি ওরা কিন্তু করেনি, ওরা তো 2020 সালে এসে হাজির হয়েছে। এটা লড়াই করেছে। লড়াই করতে করতে 2016 সালে এসে বলছে ঠিক আছে, আমরা আমাদের তৈরি করা, মানে বিজেপি বলছে বিজেপির তৈরি করা আইনের 2(1)B তে একটা অ্যামেন্ডমেন্ট আনবে। 2(1)B তে কি অ্যামেন্ডমেন্ট? পৃথিবীতে ধরুন 300 দেশ আছে, 300 দেশের মধ্যে 3টে দেশ থেকে যদি যারা এসেছে, 3টে দেশ থেকে, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, আর 297টা কিন্তু যেমন রইল 2(1)B তে তাই থাকলো। আর সম্প্রদায় বলেছে 6টা। ধরুন পৃথিবীতে 10টা দরিদ্র সম্প্রদায় আছে, সেই 10টা দরিদ্র সম্প্রদায়ের মধ্যে 6টা, ওই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, তাই তো? বলছে এই 6টাকে আমরা ছাড় দিলাম। 3টে দেশ থেকে আসা, এটা কিন্তু 2(1)B-র ওই ক্লজে সংশোধনী, ওই নিজেদের তৈরি করা ক্লজে সংশোধনী, যে 3টে দেশ থেকে আসা এই 6টা সম্প্রদায়কে ছাড় দিলাম, তাদের আর অনুপ্রবেশকারী বলা হবে না। এই 3টে দেশ থেকে ওই 6টা সম্প্রদায় যারা এসছে তারা আর অনুপ্রবেশকারী নয়, এটা বলে দিল। আর একটা শর্ত দিয়ে দিল যে আসলেই হবে না, 2014 আগে আসলে তুমি অনুপ্রবেশকারী নও, 2014 31শে ডিসেম্বরের পরে তুমি হিন্দু যদি হও, ভারতে এসে থাকো, তাহলে তুমি অনুপ্রবেশকারী। এই আইনগত অবস্থা আছে। মোদী বলছে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠিয়ে দেব। কাকে ফেরত পাঠাবে? আমি 6-7 দিন আগে, খবরটা সত্যতা জানি না, আমি বিজেপিরই ওই মিটিংয়ে বিজেপির এক নেতা হাজির ছিলেন, তিনি একসময় আমাদের সব আন্দোলনের মধ্যে ছিলেন, সেখান থেকে একটা সম্পর্ক আছে, এখন বিজেপিতে চলে গেছেন। তিনি বলছেন যে দাদা, মিটিং হলো সকাল থেকে, সেইখানে
পার্টির অ্যাসেসমেন্ট, পার্টির পরিসংখ্যান হলো যে 2015 সালের 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত এই 10-11 বছরে 11 লক্ষ হিন্দু বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। 11 লক্ষ হিন্দু 2015 সালের 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত ভারতে এসেছেন। এইটি আছে বিজেপি পার্টির একটা রাফ অ্যাসেসমেন্ট। তাহলে এই যে 11 লক্ষ হিন্দু, তারা কারা? তারা তো অনুপ্রবেশকারী। তাদের অনেকের ভোটার তালিকায় নাম আছে। ওই মমতা বলছে যে শুভেন্দু না শ্রমিক বলছে বিজেপি তুলে দিয়ে, এই মমতা তুলে দিয়েছে, ফলে ওরা মানবে না, ভোটার তালিকায় নাম থাকলেই হবে না, পরিষ্কারই বলছে। তাহলে এই 11 লক্ষের কি হবে? হিন্দু হিন্দু যারা বলছে 11 লক্ষের কি হবে, এটা তো আইন করে বলেছে। তাদের মোদী বলে গেল দুর্গাপুরে তাড়িয়ে দেওয়া হবে নিয়ম মেনে, মানে ওই যেভাবে ধরে ধরে পুশব্যাক করছে। এগুলো একটু ভাবতে হবে না? আরেকটা জিনিস লক্ষ্য করুন, আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল বলেছে যে বেনাগরিকদের নাম ভোটার তালিকায় থাকবে? বলেছে নাগরিক বাছাই করতে গেলে এই কাগজ না, এই কাগজ, এই কাগজ না, এই কাগজ, এসব বলেছে। কিন্তু একটা পলিটিক্যাল পার্টি বলেছে যে বেনাগরিকদের নাম ও ভোটার তালিকায় থাকবে? বলেনি, এটা বলতে পারে না। অথচ নাগরিকত্ব যে আইন, সেই আইন মেনে যদি ঠিক ঠিক করে যদি স্ক্রুটিনি হয়, তাহলে পূর্ববঙ্গ থেকে আসা যত উদ্বাস্তু মানুষ, তার অন্তত 50-60% মানুষ তারা বেনাগরিক ঘোষিত হয়ে যাবেন। আর আইনসম্মতভাবে তাদের বের করে দেওয়ার কথা মোদী ঘোষণা করে দিয়ে গেছে। 10 বছর 11 বছর আগে বলেছিল সবাইকে নাগরিকত্ব দেব, 10-11 বছর আগে দেব বলেছিল, তিনি তখন বানপ্রস্থে যাচ্ছেন। মোহন ভাগবত বলেছে এই বোধহয় 6 মাসের মধ্যে তার 75 হয়ে যাবে। আরএসএস এবং বিজেপির দলীয় সংগঠনের যে নীতি, তাতে তার অবসর নেওয়ার কথা। তাহলে 11 বছর আগে বলেছিলেন আমি নাগরিকত্ব দেব, আজকে তার অবসর হয়ে যাচ্ছে, কিছুই হলো না, কোনো সমস্যার সমাধান হলো না। তাহলে এইটা একটু ভাবতে হবে। তো আজকে এরকম একটা অবস্থার মধ্যে এসে আজকে এরা বলছে বেনাগরিকদের তাড়িয়ে দেবো, ভোটার তালিকায় নাম থাকবে না, আর মমতা বলছে বাঙালি বলে তাদের তাড়াচ্ছে। কিন্তু মধ্যখানে যে নাগরিক আইনটা পরিবর্তন করতে হবে, নাগরিক আইন পরিবর্তন না করলে যে এই সমস্যার সমাধান হবে না, এটা দুই পক্ষই জানে। মমতা আরো ভালো করে জানেন, মমতা ব্যানার্জির কথা বলছি, কিন্তু তারা এটা বলছেন না। তারা অন্য প্রশ্ন তুলে মূল প্রশ্নটাকে আজকে বাঙালি অস্মিতার কথা বলে আজকে নাগরিকত্বের প্রশ্নটাকে কিন্তু অন্ধকারে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছে, যেটা হয়েছিল ওই নো কেন এনআরসি মুভমেন্টের সময়। আজকের এই যে ভিডিও, এই ভিডিওটাতে আমি এই কথাগুলো একটু বলতে চেয়েছিলাম। বিষয়গুলো অনেকটা বোঝার জিনিস, বক্তৃতা করে বলা যায় না। আমি 2-একটা পয়েন্ট আপনাদের বলে দিলাম, এই পয়েন্টগুলো থেকে নিজেরা ভাবুন, নিজেরা খবরের কাগজে তাদের যে বিবৃতি বেরোচ্ছে মেলান, মিলিয়ে দেখবেন যে কি ভয়ঙ্কর অবস্থা। কেউ বলছে না এদের নাগরিকত্বের সমস্যার সমাধান করার জন্য। আজকে আপনাকে আমাকে রাস্তায় নামতে হবে। দেখুন, আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা উদ্বাস্তুরা যদি রাস্তায় নামি, তাহলে উদ্বাস্তুরা যদি নামিয়ে এখানকার লোকাল লোক নামবে। লোকাল লোক কেন নামবে? কারণ ওই যে কাগজের কথা বলছেন, যারা এখানকার ভূমিপুত্ররাও কিন্তু অনেকে দেখাতে পারবেন না, এখানকার ভূমিপুত্র হিন্দুরাও অনেকে দেখাতে পারবেন না, তারাও কিন্তু সমস্যায় পড়ে যাবেন। অথচ তারা তো আসলে এদেশেরই নাগরিক, তাও সমস্যায় পড়ে যাবেন। ফলে এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা যে দাবি করেছি, সেটাতে তারাও অংশগ্রহণ করবেন। আর এরা মুসলিম মুসলিম বলে উদ্বাস্তুদের
একটা করার একটা চেষ্টা করছে, কিন্তু মুসলমানদের কি হবে? মুসলমানরা কি বাইরে থেকে এসেছে? কজন এসেছেন? এটা পরিসংখ্যান বলুক না, মুখে মুখে বললে হবে না। ওই রোহিঙ্গা বলে চিৎকার করলে হবে না, এগুলো মেটো বক্তৃতা। কজন রোহিঙ্গা এখানে এসেছেন? কজন মুসলমান বাংলাদেশ থেকে এসেছেন? 2-4 জন এসেছেন কাজকর্মের জন্য, দেখেন যখনই কড়াকড়ি হচ্ছে তারা বলছে আমরা বাড়ি চলে যাব। আমরা তো এখানে নাগরিকত্ব চাই না, কাজকর্ম করতে এসেছিলাম। পরিসংখ্যান বলছে, অলরেডি বেরিয়ে গেছে, অন্যান্য রাজ্যে পপুলেশন গ্রোথ যা হয়েছে, মানুষ যা বেড়েছে অন্য রাজ্যে, আমাদের রাজ্যে তার থেকে রেট অফ গ্রোথ কম, জন্মের হার কম অন্য রাজ্যের তুলনায়। তা পশ্চিমবঙ্গে যদি ওখানকার মুসলমানরা 3 কোটি আসতো, যেটা অমিত শাহ বলেছেন, তাহলে তো পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের তুলনায় রেট অফ গ্রোথ, পপুলেশনের রেট অফ গ্রোথ অনেক বেশি হওয়ার কথা ছিল। ফলে এর কোনোটাই দোপে থেকে না, এবং এর কোনোটাই সত্যি নয়। সাফার করতে হবে কিন্তু আলটিমেটলি এখানকার ভূমিপুত্র গরিব মানুষ, ভূমিপুত্র মুসলমানদের মধ্যে যারা পিছিয়ে পড়া, গরিব, নিরক্ষর আর উদ্বাস্তুরা, আইনগত ভাবেই তারা কিন্তু বেনাগরিক হিসেবে চিহ্নিত হয়ে সমস্যায় পড়বেন। সেই জন্য আসুন লড়াইটা করুন। আমরা আগামী 24 তারিখ, মানে কালকের দিন পর, কলকাতায় শিয়ালদার পাশে 55 নম্বর সূর্যসনী স্ট্রিট, কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল, ওখানে একটা কনভেনশন দেখেছি। এখন অব্দি 50-51টা সংগঠন তারা ওখানে যোগদান করবে বলে বলেছে। এটা প্রতিনিধি স্থানীয় লোকজনই আসবেন, এবং আমরা একটা আন্দোলনের কর্মসূচি নেব, একটা আন্দোলনের মঞ্চ তৈরি করব। আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা বেলা 2টার সময় কনভেনশন শুরু হবে, আগামী 24 তারিখ 55 নম্বর সূর্যসনী স্ট্রিট। আপনাদের এই আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।